लड़की फंस गई। বড় বড় অক্ষরে লেখা দাওয়াত রেস্টুরেন্ট। তা দেখে অনুরিমা চোখ কপালে। বলেছিল দাওয়াতে যাবে, কিন্তু এটাই কি সেই দাওয়াত তাহলে? সে ইতস্তত বোধ করছিল কিভাবে ফারিসকে জিজ্ঞেস করবে। 2 ঘন্টা পরে আর জিজ্ঞাসা করা হয়নি। ফারিস অনুরিমার এক হাত শক্ত করে ধরে তাকে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো। নির্জন কেবিন দেখে সেখানে গিয়ে বসলো। অনুরিমা বিস্মিত নয়নে সব দেখছিল। খাবারের মেনু দেখে তো তার চক্ষু চড়ক। খাসি, রেজালা, ইলিশ মাছ, চিকেন, কোরমাসহ তার সব পছন্দের খাবার সামনে সাজানো। এই খাবারগুলো সম্ভবত কারো বিয়ের অনুষ্ঠানে খেয়েছে সে। খুব একটা তাদের বাসায় এই খাবার বানানো হয়নি কখনো। কবে শেষ হয়ে খেয়েছে তার মনেও পড়ছে না। কিন্তু আশ্চর্য লাগছে তার কাছে, ফারিস তার প্রিয় খাবারের কথা কিভাবে জানে। সে তো এখনও ঠিক করে ফারিসের সাথে কথা বলেনি। নিজের পছন্দ অপছন্দ তো পরের কথা। ফারিস মিটমিট করে হাসছে। অনুরিমার অবাক চাহনি তার বেশ লাগছে। সে প্লেটে সুন্দর করে সব খাবার সাজিয়ে তাকে পরিবেশন করলো। অনুরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, এটা তোমার প্লেট, খেয়ে নাও। অনুরিমা বেশ দ্বিধায় পড়ে গেল। এত খাবার একসাথে খাবে কিভাবে? তার চোখে মুখে উৎকণ্ঠা ছাপ। ফারিস যেন খুব সহজেই অনুরিমার মনোভাব বুঝে গেল। সে আলগোছে তার প্লেট থেকে কিছু খাবার নিজের প্লেটে নিয়ে নিল। অনুরিমাকে অভয় দিয়ে বলল, তুমি চাইলে সব খাবার থেকে একটু একটু খেয়ে আগে ছেঁকে দেখতে পারো, আর যা পারো খাও, বাকিগুলো বাড়িতে নিয়ে যেতে পারবে। অনুরিমা ফারিসের কথা শুনে নিশ্চিন্ত হলো। কিন্তু খাসির রেজালা খেতে পারলেও ইলিশ মাছের কাঁটায় সে নাজেহাল। এভাবে কি খাওয়া যায়? সে বাইরে কখনোই খাবার খায়নি, বিশেষ করে কোনো পুরুষের সামনে। তাই স্বস্তিতে খেতেও পারছে না। ফারিস অনুরিমার অবস্থা দেখে আফসোস করলো। এই মেয়েকে নিয়ে সে কিভাবে সংসার করবে? তার ভবিষ্যৎ তো পুরোই অন্ধকার। যে মেয়ে নিজেকে সামলাতে পারে না, সেই মেয়ে তাকে কিভাবে সামলাবে? ফারিস অনুরিমার মাছের কাঁটা বেছে দিল। অন্য খাবারগুলো থেকে একটু একটু খেতে দিল তাকে। ফারিজের খাওয়া শেষ। অনুরিমা খুব ধীর মন্থর গতিতে খাবার খাচ্ছিল। কিন্তু যখন দেখলো ফারিজ উঠে গেছে, ব্যাস, তাকে আর বাইকে রকেটের গতিতে খাবার খেলো। এতক্ষণ লজ্জায় সে খাবার গিলতেই পারছিল না। ফারিজ না থাকায় মনের সুখে বাকি খাবার খেয়ে শেষ করলো। ফারিজ কেবিনের দরজার পাশে নিজেকে আড়াল করে অনুরিমার খাওয়া দেখছিল। নিজে মনে হেসে উঠল, মনে মনে আওড়ালো, ওরে আমার রাক্ষসী বউরে। খাবার শেষে দুজনেই রেস্টুরেন্ট ছেড়ে বের হয়ে আসলো। ফারিস আর চোখে নিজের কিশোরী বউকে দেখছে। মনের মাঝে অজানা ভালো লাগা কাজ করে আজকাল। এই মেয়ে তার জীবনে এত গুরুত্বপূর্ণ কিভাবে হয়ে উঠল সে নিজেও জানে না। সে কি আদৌ ভেবেছে এত অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করবে? বাইকের পেছনে অনুরিমা বসতেই ফারিসের ভাবনার দুয়ার বন্ধ হয়ে গেল। সে ব্যগ্রচিত্তে অনুরিমাকে বলল, কেমন লেগেছে আজকের দাওয়াত? অনুরিমা কোনো জবাব খুঁজে পেল না। কি প্রত্যুত্তর করবে? সত্যি বলতে সে কখনোই এমন আপ্যায়ন দেখেনি। তার জামাইয়ের থেকে সে অবিশ্বাস্য এক দাওয়াত পেয়েছে, যা সে কখনোই বলতে পারবে না। কিন্তু মুখে ছোট্ট করে বলল, ভালো। শুধু ভালো? আর কিছু লাগেনি? হুম, খুব ভালো লেগেছে। ফারিস দীর্ঘশ্বাস ছেড়ে নিজ মনে বলে উঠল, এই মেয়ে বিয়ের পর থেকে 2 শব্দই কথা বলে তার সাথে। তাই শুধু শুধু নিজের মুখের শক্তির অপচয় করেও লাভ নেই। বাড়ির খুব নিকটে আসতেই দত্তবাড়ি থেকে শোরগোল শোনা যাচ্ছিল। তা দেখার জন্য বাড়ির বাইরে উৎসুক হয়ে মানুষ উকিঝুঁকি দেখছিল। এসব দেখে অনুরিমা ফারিসকে বাইক থামাতে বলল। ফারিস বাইক থামাতে অনুরিমা নেমে পড়ল। দ্রুত এসে দত্তবাড়িতে প্রবেশ করলো। কিন্তু প্রবেশ করতে যা দেখলো তাতে সে নিজেকে স্থির রাখতে পারল না। উঠানের পাশেই রান্নাঘর থেকে কারো আত্মচিৎকার ভেসে আসছে। সে সামনে যেতেই দেখলো রান্নাঘর থেকে গলগল করে রক্ত বের হয়ে আসছে। অনুরিমা তা দেখে স্তব্ধ হয়ে গেল। গগনবিতারী চিৎকার দিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। গোধূলির লালচে আভায় নবমণ্ডল ছেয়ে আছে। যে কোনো সময় সন্ধ্যা নামবে ধরণীতলে। 2 ঘন্টারও বেশি সময় পেরিয়েছি সবিতা আর তার শাশুড়ির কলহের লঙ্কা কাণ্ডে। দত্তবাড়িতে মানুষে গিজগিজ করছে। কেউ মালা রানীকে দেখতে আসছে, তো আর কেউ বউ সবিতাকে দেখতে। কেউ সবিতাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তো কেউ মুখের ওপর এসে গলা উঁচু করে বলে যাচ্ছে, বউ তো না, যেন আজ তো এক কাল নাগিনি। একে এখনই ঝাঁটা দিয়ে বিদায় করো। এমন বউ তো আমরা কোশমিন কালেও দেখিনি। কত সাংঘাতিক বউ! ভাবা যায় সামান্য একটা কথার জন্য শাশুড়ি গায়ে হাত তোলে? যদি মানুষ না এসে পারতো তাহলে আজ বোধহয় নিজের শাশুড়িকে মেরেই ফেলতো। আবার কেউ সবিতার জামাইয়ের কানে বিষ ঢালছে। সূর্য, তুই এই বউকে দ্রুত বিদায় কর। যে বউ শাশুড়ির গায়ে হাত তুলতে পারে সে জামাইয়ের গায়েও হাত তুলবে।
তুই চাইলে আরও ভালো মেয়ে খুঁজে পাবি। এই মেয়েকে দিয়ে তোর সংসার চলবে না সূর্য। সূর্য ঘরের মেঝেতে বসে রাগে ফোঁস করছে। তার ইচ্ছে করছে এই মারে ধরে উদম কালাইতে, তাইলে তার মনস্বাঞ্ছা পূর্ণ হইতো। কত বড় হারামজাদি তার মায়ের গায়ে হাত তোলে। সে বার কয়েক চেষ্টা করেছিল সবিতার গায়ে হাত তোলার জন্য, কিন্তু তার ত্রিসীমানাও পা রাখতে পারেনি সে, কারণ সবিতার লম্বা দাটা শক্ত করে ধরে আছে। বজ্রধ্বনিতে চিৎকার করে বলেছে তার গায়ে হাত তোলা তো দূরে থাক, তার দিকে তাকালে সে এই দা দিয়ে তার মুন্ডন ছেদ করবে। সেই থেকে সূর্য তার ত্রিসীমাও পা বাড়ায়নি। মুখে মানুষ যাই বলুক, সূর্য জানে তার বউ এমন কোপাকুপি করতে পারে না, কিন্তু আজ সবিতার যা রূপ দেখল তাতেই সে বাকরুদ্ধ। এত কোলাহল, মানুষের অকথ্য ভাষা, সবার তুচ্ছতা ছিল, কিন্তু সবিতার কোনো ভাবাবেগ নেই। সে 2 ঘন্টা ধরে অনড় বসে আছে রান্নাঘরের দেউরির সামনে। মাথার একাংশ ঘোমটায় আবৃত, অথচ শাড়ির মধ্যে ধুলো ময়লা লেপ্টে আছে। বাম হাতের একাংশ পাতিলের কালি আর ধুলোয় পরিপূর্ণ, কিন্তু ডান হাতের দাটা ধরে আছে সেই তখন থেকেই। হাতের মুষ্টিতে বিন্দু বিন্দু রক্ত জমাট বেঁধে আছে। অনুরিমা এখনও বিশ্বাস করতে পারছে না তার বান্ধবীর রণচণ্ডী রূপ। তখন সে চিৎকার শুনে তড়িৎ ছুটে আসে সবিতাদের রান্নাঘরে, কিন্তু যা দেখে তাতেই সে স্তব্ধ হয়ে গেছে। মালা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর হাতের তালু কপালে ঠেকিয়ে আর্ত চিৎকার করছে, কিন্তু সবিতা দা নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। সে দ্রুত মালাকে মাটি থেকে উঠিয়ে ঘরে নিয়ে আসে। সে ফারিসকে ডাক দেয়। সুব্রত বাড়ি ছিল না, সুলভ তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে। সূর্য তখন দুপুরের খাবার খেয়ে আরাম করে শুয়েছিল, কিন্তু চিৎকার চেঁচামেচি শুনে সে নিদ্রা করে ছুটে আসে। ততক্ষণে যা হবার তা আগেই ঘটে গেছে। মালা রানীর কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। সূর্য দিক বিদিক শূন্য হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। বার কয়েক সবিতাকে মারতে গিয়েও আবার থেমে গেল। অনুরিমা আর ভাবতে পারল না তার বান্ধবীর এত অধপতন সে মানতে পারছে না। মনের মধ্যে খচখচ করছিল, কি এমন হয়েছে যার জন্য সে এমন বিরূপ রূপ ধারণ করছে। সবিতার কাছে গিয়ে সে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সবিতাকে সে পুনশ্চ বলল, সবিতা, অন্তত তুই আমাকে তো বলতে পারিস কি হয়েছে তোদের মধ্যে। সবিতা এখনো আগের মতোই কপিত কণ্ঠে বলল, তুই বাড়ি যা, আমার কাজ আমাকে বুঝতে দে। অনুরিমা ফের ব্যর্থ হলো সবিতার থেকে সঠিক তথ্য পেতে। সে ফিরে গেল আগের জায়গায়, ফারিজের পাশে গিয়ে দাঁড়ালো। ফারিজ তাকে বিমর্ষ দেখে সান্ত্বনা দিল, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব। সন্ধ্যার আধার নামতেই পুরো উঠান জুড়ে মানুষের ঢল নেমেছে। বিচার সভা বসেছে সবিতার নামে। সবিতার বাবা মাকেও ডাকা হয়েছে। এই বিচারের মূল বিচারপতি জসিম মিয়া সহ গ্রামের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিচার কার্যের সর্বপ্রথম জবানবন্দি হিসেবে মালা রানীকে ডাকা হলো। সে কপালে ব্যান্ডেজ নিয়ে কম্পনরত শরীরে বেদনার্ত গলায় বলল, আমি দুপুরে ভাত খেয়ে ঘরের সামনে বৈঠাখানায় বসেছিলাম। আমার আবার কোমর আর হাঁটু ধরা আছে, তাই বউকে ডেকে কইলাম, বৌমা আমার একটু চা বানায় দিতে পারবা? বিশ্বাস করেন এটুকু কথা হইছে খালি, কিন্তু বউ আমারে জবাবে বলে পারুম না, পারলে নিজে বানিয়া খান। আমি তখন কিছু কই নাই, চুপচাপ বইয়ের দিকে চাইয়া আছিলাম। কিন্তু পরে আমার কাছে আইসা কয় পাতিলের দুধ নষ্ট হয়ে গেছে। আমি তখন বেশি কিছু বলিনি, শুধু বলেছি পাতিলের দুধ জাল দাও নাই বউ, ব্যাস এই কথাই কইছি। এরপর বউ তো তেলে বেগুনে জ্বলে ওঠে, কয় সব কাজ আমি করুম কে, আপনিও তো পারেন কাজ করতে। আমি তো বউর মুখে এমন কথা শুনে পুরো ভ্যাবাচেকা খাইয়া গেছি। ফের বলছি তোমারে আমি বিয়া করাইছি নিয়ে আইছি কেন তাহলে? এই কথার পর বউ দুধের পাতিল আমার দিকে ছুঁড়ে মারছে। আপনি কন এমন বউ আর কখনো দেখছেন? সামান্য কথায় এই বউ আমার দিকে পাতিল ছুঁড়ে মারে। তাই গরম হইয়া কইছি তোর মতো বেয়াদ্দব বউ আমার ঘরে জায়গা নেই। গরম হইয়া আমি ওই দুধের 2টা উঁচু গলা কথা কইছি, সেই জন্য আমারে বাসা পিড়ি ছুঁড়ে মারে। কত বড় বেয়াদ্দব দেখছেন? আপনারা আসছেন দেখেন ভালো করে, এই বেয়াদ্দব বউর উপযুক্ত বিচার কইরা তারপর যাইবেন। বিচার সভার মধ্যে রিরি পড়ে গেছে। কেউ সবিতার মতো বউকে নষ্টামে হিসেবে ধিক্কার দিচ্ছে, তো আর কেউ বলছে এই মেয়ের মতো যেন আর কোনো ছেলের বউ এমন না হয়। সবাই মালা রানীর কথা শোনার পর সূর্যকে ডাকলো তার মন্তব্য শোনার জন্য। সূর্য 2 হাত পেছনে দিয়ে মুখ বিকৃত করে বলল, আমি কি আর বলুম, আমার মার সাথে এত বড় বেয়াদবি করছে, তার তো উচিত বিচার হওয়া চাই। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। জসিম মিয়া সবিতাকে ডাক দিলেন। সবিতার নির্লিপ্ত দৃষ্টি, মাথায় অর্ধাবৃত ঘোমটা টেনে সে এসে দাঁড়ালো তাদের সামনে।
জসিম মিয়া তার উদ্দেশ্যে কর্কশ গলায় বলে উঠলেন, তুমি তো অনেক বড় বেয়াদবি করে ফেলেছো শাশুড়ির সাথে। তোমার অল্প বয়স, আমি ভাবছিলাম শাশুড়ির সেবা করবা, তার মেনে চলবা, এই ভেবে আমি নিজে এই বিয়ে করাইছিলাম। যাই হোক, ছোট মানুষ বুঝো নাই বেয়াদবি করে ফেলেছো, কিন্তু এখন শাশুড়ির কাছে মাপ চেয়ে নাও। এই মামলা আমি এখানে শেষ করে দিতে চাই। সবিতার মুখে নিষ্করুণ হাসি। জসিম মিয়ার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি কোনো অন্যায় করিনি, তাই মাপ চাওয়ার প্রশ্নই আসে না। সবিতার এমন ঝাঁঝালো কথা শুনে উপস্থিত বিচারসভার লোক বিস্মিত নয়নে তাকালো তার দিকে। কেউ কিছু বলার আগেই সূর্য হাতের কাছে কাঠের লাঠি পেয়ে সবিতাকে মারতে উদ্যত হলো, কিন্তু তার আগেই ফারিস পেছন থেকে সূর্যের হাতে থাকা লাঠি ধরে ফেলে। সূর্য তেজি কণ্ঠে বলল, লাঠি ছাড়ো ফারিস, ওরে মাইরা ওর বেয়াদবির ভূত আজকে নামামো। কত বড় বেয়াদবি, মুখে মুখে তর্ক করে আবার। জসিম মিয়া ভ্রু কুঁচকে আছে। এমন বেয়াদব বউ জন্মেও দেখেননি, কিন্তু পাশে ফারিসকে দেখে তার রাগ মাথাচাড়া দিয়ে উঠল। সে সূর্যকে বলল, আমার মনে হয় এমন বউ নিয়ে তুমি সংসার করতে পারবে না, তাই আমার মনে হয় ওরে সাইরা দাও। জসিম মিয়ার কথায় অনেকেই সহমত পোষণ করলেন। সবিতার মা বাবা দুই চোখে জল ছেড়ে দিয়েছেন। তার মেয়ের বুঝি এবার সংসারটা ভেঙে গেল। তার মতো গরিবের মেয়ের বিয়ে ভাঙা যে সমাজে পাপ। সে এখন কি করবে? কিভাবে তার মেয়ের সংসার রক্ষা করবে? সূর্য জসিম মিয়াকে কিছু বলার জন্য উদ্ধত হতেই সবিতাই বলে উঠল, যেখানে বিয়ে বৈধ নয় সেখানে তিনি আমাকে কি ছেড়ে দিবেন? উল্টো একটা নাবালিকা মেয়েকে বিয়ের অপরাধে তিনি আমাকে ক্ষতিপূরণ দিবেন। আর যদি না করেন তাহলে আমি হাইকোর্ট যেতে বাধ্য হব। সূর্যের চোয়াল শক্ত হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে এবার সবিতার গালে থাপ্পড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত ওঠাতেই ফারিস তার হাত শক্ত করে ধরল। কবিতা কণ্ঠে বলল, এটা আপনার চার দেয়ালের কামরা নয়। কথায় কথায় বউয়ের গায়ে হাত তুলবেন? ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকুন। আপনার মায়ের জবানবন্দি নেওয়া হয়েছে, কিন্তু সবিতার নেওয়া হয়নি এখনো। তাই সবিতারও সমান অধিকার আছে তার মত প্রকাশের। ওকে কথা বলতে দিন। সূর্য ফারিসের গলা চেপে ধরল। তোর এত দুঃসাহস কেমনে হয় আমার পরিবারের ব্যাপারে নাক গলাতে? ফারিস তার ছেলে হাসি দিল। সূর্যের দুহাত আলগোছে নামিয়ে বলল, পরিবারের বিষয় হলে সেটা চার দেয়ালের মাঝে রাখতেন, নিজের স্ত্রীকে বাজারের মাঝে নিলামে তুলতেন না। সমাজের মানুষের কাছে নিজের স্ত্রীকে নষ্টা মেয়ে বলার সুযোগ করে দিতেন না। সূর্য হিংস্র জানোয়ারের মতো ফোঁস করতে লাগলো। আর কিছু বলতে গিয়েও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে চুপ থাকতে বললেন। ফারিস সবার দিকে তাকিয়ে বলে উঠলেন, মালা কাকিমার বক্তব্য নেওয়া হয়েছে, কিন্তু সবিতার কোনো বক্তব্য নেওয়া হয় নাই। তাই তাকেও তার বক্তব্য ব্যক্ত করতে দিন, তারপর বিচার কার্য শুরু হবে। ফারিসের কথা শুনে জসিম মিয়া খেপে গেলেন। এই ছেলেটার জন্য আজ সে সমাজে মাথা নিচু করে চলতে হয়। বজ্রধ্বনিতে তিনি রাগ ঝাড়লেন ফারিসের ওপর। সবকিছুই কি তোমার কথাই হবে? আমাদের বিচার কাজ আমাদের করতে দাও। ফারিস কুটিল হাসলো। জসিম মিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল, তা সর্দার, আপনি কত দিনের জন্য জামিনে এসেছেন, তাও 14 লক্ষ টাকা খরচ করে? একটু সবাইকে বলুন, একজন বিচারক যে নিজেই রক্ষক হিসেবে ভক্ষক, সে এসেছে বিচার কার্য পরিচালনা করতে। আচ্ছা, আপনার নামে কয়টা মামলা করা হয়েছে? মনে হয় আপনি ভুলে গেছেন, তাই না সর্দার? আমি বলছি, সর্দারের নামে 15টা মামলা আছে। বর্তমানে সর্দার 2 মাসের জামিনে আছে, তাও 14 লক্ষ টাকার বিনিময়ে শর্ত সাপেক্ষে তাকে জামিন দেয়া হয়েছে। কোনো প্রকার দেশ থেকে পলায়নের চেষ্টা কিংবা গ্রাম ছেড়ে কোথাও যেতে পারবেন না। একজন বিচারক যদি এমন হয়, তার থেকে আপনারা কেমন ন্যায় বিচার আশা করেন? জসিম মিয়ার মুখ চুপসে গেল মুহূর্তেই। আর কিছু বলতে চেয়েও তার ভেতর থেকে কোনো বাক্য বের হয়ে এলো না। বাকি ব্যক্তিবর্গরা ফারিজের কথায় সায় দিলেন। তারা সবিতাকে বললেন, ঠিক আছে, তোমার বক্তব্য বলো সাবিতা। সবিতার মলিন মুখে বলল, আমি আমার শাশুড়িকে মারছে, তাকে দা দিয়ে বাড়ি দিয়েছে, সেই জন্য তার কপাল কেটে গেছে। মালারানী বিস্মিত হয়ে গেছে সবিতার মুখে সহজ স্বীকারোক্তি দেখে। সে খুশিতে গদগদ হয়ে বলল, দেখছেন, আমি বলছি না সে আমার গায়ে হাত তুলছে, আমারে দা দিয়ে বাড়ি দিয়েছে। আপনারাই বিচার করেন এবার।
বিচার সভার সবাই সবিতা আর মালারানীকে এক প্রকার পরখ করে নিল। বিচারে কি বলবে সেটাই ভাবতেছে, কিন্তু তার মধ্যে ফারিস বলে উঠল, আচ্ছা কাকিমা, আপনি না বললেন আপনাকে বসার পিঁড়ি ছুঁড়ে মারছে, তাহলে দা আসলো কোত্থেকে? আচমকা ফারিসের এমন কথায় মালারানী থতমত খেয়ে গেল। আমতামতা করে বলল, আসলে আমি ভুলে গিয়েছিলাম, বসার পিঁড়ি ছিল না, সেটা দা ছিল। ফারিস বকরু হেসে বলল, কিন্তু কাকিমা, আপনার মাথায় তো বাঁশের মোটা কঞ্চির আগা ঢুকে কপাল কেটেছে, কোনো দা দিয়ে তো কপাল কাটেনি আপনার। সত্যিটা আপনি বলবেন নাকি আমি বলবো? ফারিসের কথায় মালারানী এবার অথৈ জলে পড়ল। কি বলবে সে এবার? সত্যি কথা বললে তার সম্মান সব যাবে, আর মিথ্যা বললেও এই ফারিস হাটে হাড়ি ভাঙবে। সে ইতিউতি করছিল। আসলে আমি বউরে বলছি চা দিতে, কিন্তু বউ এসে বলে পাতিলের দুধ নষ্ট হয়ে গেছে। তখন আমার মাথা ঠিক ছিল না, পাতিল ছুঁড়ে মারি, তা বউর হাতের ওপর গিয়ে পড়ে। তখন বউ হাত ধরে চিৎকার দিতে গেলে আমি তার হাত ধরে টান দিয়ে বলি, ভালোই নাটক দেখাস আমারে। তখন আমারে মাঝে ধস্তাধস্তি হয়, এজন্য ও আমারে একটা ধাক্কা দেয়, আমি গিয়ে বাঁশের মোটা কঞ্চির উপর গিয়ে পড়ি। আমি কিন্তু সত্যি করতেছি, এবার বিশ্বাস করেন, এর থেকে বেশি কিছু করি নাই। বিশ্বাস না হইলে আপনারা অনুরিমারে জিগাইতে পারেন, ও তো তখন আমাদের বাড়িতে আসছিল দেখার জন্য। সবাই অনুরিমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, কিন্তু অনুরিমার মুখে হতাশার সুর। কিন্তু আমি যখন গেছি তখন তো মরতে দেখিনি, কাকে কপাল কেটে মাটিতে পড়ে আছে আর সবিতা হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাত থেকে রক্ত পড়ছিল ফোঁটা ফোঁটা। তা দেখে আমি নিজেই ভয় পেয়ে যাই। পরে কি হয়েছে তা আমি জানি না নিজেও, কারণ ততক্ষণে আমি নিজেই জ্ঞানশূন্য হয়ে যাই। এদিকে সবিতার নির্লিপ্ত চাহনি শাশুড়ির দিকে। আচমকা মিটমিট করে হেসে উঠল সে, মোলায়েম গলায় বলল, সাহস করে এতটুকু সত্যি যখন বলছেন, তখন বাকি সত্যিটাও বলে দেন। মালারানী অবাক নয়নে তাকালো সবিতার দিকে। শুকনো ঢোক গিলে মনে মনে নানা হিসাব কষল সে। এই মেয়ের আচমকা এত সাহস কোত্থেকে আসলো, এত তেজ তার গলার মধ্যে, বাপরে। সবিতা দেখলো তার শাশুড়ির মুখে কিছু বলছে না। সে সবার উদ্দেশ্যে বলল, সত্যিটা আমি বলছি। কি হয়েছিল? ভোর সকালে আমি ঘুম থেকে উঠে কাজ করি, তারপর রোজ সিদ্ধ রুটি বানাতে হয়। সবার নাস্তা খাওয়া হলে আমাকে নাস্তা হিসেবে একটা শুকনো রুটি আর 1 কাপ রং চা দেওয়া হয়। সকালে 10টার পর 2 মুষ্টি পরিমাণ পান্তা ভাত দেওয়া হয়, তাও তরকারি 1 চামচ, নয়তো একটা শুকনো মরিচ দেওয়া হয়। তা দিয়ে কোনোভাবেই খেয়ে নিই, কিন্তু আজ আমাকে সেই 2 মুঠো ভাতও দেওয়া হয়নি সকাল থেকে। সেই ভোর সকালে আমাকে 2টা বিস্কিট আর 1 কাপ চা দেওয়া হয়। তা খেয়ে আমি সকাল থেকে নিশ্চুপে সব কাজ শেষ করি দুপুরের মধ্যে। তারপর আমার শাশুড়ি আমাকে দিয়ে গোয়ালঘর পরিষ্কার করতে বলে। ক্ষুধার্ত শরীর নিয়ে কোনোভাবে আমি সেই কাজ শেষ করি। দুপুর 3টের ঘরে যখন আমি স্নান করে ঘরে ফিরি, কিন্তু ভাত খেতে বসবো, তখনই আমার শাশুড়ি আমাকে তার জন্য চা করতে বলে। আমি তখন শাশুড়ির কথা কোনো প্রত্যুত্তর করিনি, ভেবেছি ভাত খেয়ে উঠেই ওনার চা বানিয়ে দেব। কিন্তু তার আগে আমার শাশুড়ি এসে আমার ভাতের থালাই কেড়ে নেয়, মুখে অশ্রাব্য গালিও দেয়। ভিখারির বাচ্চা আবার নবাবগিরি দেখাচ্ছে, আগে আমার চা বানাই দিবি, তারপর তোর পেট পূজা করবি। বসে বসে আমার অংশ ধ্বংস করছিস। তোর ভিখারির বাপ কি তোর খাবারের দাম দেয় আমাদের? আমি আমার শাশুড়ির অকথ্য ভাষা হজম করে চা বানাতে চাই, কিন্তু গিয়ে দেখি পাতিলের দুধগুলো নষ্ট হয়ে গেছে। তাই ওনাকে বলে গেছি, আমার পাতিলের দুধ তো নষ্ট হয়ে গেছে। আমি মানতেছি দুধ জাল দিতেই ভুলে গেছি, বিধায় নষ্ট হয়ে গেছে, কিন্তু তাই বলে তিনি ওই দুধের পাতিল আমার দিকেই ছুরি মারবেন? আমার বাম হাতের কবজিতে এসে দুধের পাতিলের আঘাত লাগে, এতে আমার হাত প্রায় অসাড় হয়ে যাওয়ার উপক্রম। আমি চিৎকার দিয়ে উঠে, কিন্তু আমার শাশুড়ি আরো ক্ষিপ্ত হয়ে উঠে আমাকে নাটকবাজ বলে অকথ্য ভাষায় গালি দেন। পরে আমি যখন ওনাকে হুমকি দেই, আমি আপনার নামে বিচার দিব, এরপর আমার শাশুড়ি দ্রুত গতিতে গিয়ে আমার চুলের মুঠি ধরে বলে, কি কইলি ক আবার? তোরে বাড়ি থেকে বাইর করা আমার বাম হাতের খেল, দেখি তোর কোন বাপ আছে, আমিও দেখি। আমার চুলের মুঠিতে টান পড়ে আমি প্রায় অস্থির হয়ে পড়ি ছাড়ানোর জন্য, কিন্তু আমি যতই ছাড়াতে চাই ততই তিনি আমার চুলের মুঠি জোরে টান দেয়। পরে আমি দিক বেদিক ভুলে সামনে থাকা ধারালো দা উঠিয়ে নেই, কিন্তু এতেই কাজ হচ্ছিল না।
তাই আমি নিজেকে বাঁচাতে ওনাকেই ধাক্কা দিই। আমি নিজেও জানি না তিনি কোথায় গিয়ে পড়েছিলেন। উঠে দেখি তিনি বাসের কঞ্চিতে গিয়ে পড়েছেন। সত্যি বলতে আমি ইচ্ছে করে তাকে ধাক্কা দিই নাই। মালারানী সবিতার কথার পৃষ্ঠে নিজের বলে আওড়ালো। দেখছেন আপনারা কত বড় অপবাদ দিচ্ছে আমার নামে। আমি ওরে খাবার দিই না, তাহলে কে খায় এত খাবার? এত বড় মিছা কথা কেমনে কইল? বিচারের মধ্যমণি আরেকজন বলে উঠল। আপনি থামুন মালারানী। সূর্যকে ডাকলো। সূর্য তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি ভনিতা ছাড়াই বললেন, তুমি জানতে বউ আর মায়ের এসব কথা? সূর্যের সরল স্বীকারোক্তি। সে মাথা নিচু করেই মাথা নাড়িয়ে বলল, না, আমি এত কিছু জানি না। এখন তোমার ভাবনা কি? বউয়ের সাথে সংসার করবে নাকি তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে? সূর্য প্রথমে কিছুক্ষণ ভাবল, প্রত্যুত্তরে বলে উঠল, সংসার কেন করব না? বিয়ে যখন করেছি সংসার করার জন্যই করেছি। অন্যদিকে সবিতার মুখে তাচ্ছিলের হাসি। সে তার বাবা মায়ের একটা হাত আঁকড়ে ধরল। মা বাবা, আমি যদি আবার তোমাদের কাছে ফিরে যাই, তোমরা কি আমাকে দুবেলা দুমুঠো ভাত আর ঘুমানোর জন্য জায়গা দিতে পারবে না? সবিতার বাবা টুকরে কেঁদে উঠলেন। বাবা মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয় না। তুই যতদিন মন চাই ততদিন থাকিস, চল আমার সাথে। সূর্য আচমকায় সবিতার বাবার সামনে এসে পথ আগলে দাঁড়ালেন। বাবা আমাকে মাফ করে দেন, আমি আসলে বুঝি নাই। সাবিতার প্রতি আমি এবার থেকে নজর রাখবো। সবিতা বাবার হাত শক্ত করে ধরল। তারপর কপিত কণ্ঠে বলল, একজন ভিখারির বাচ্চার বাবার কাছে মাপ চাইতে লজ্জা করছে না? যে বাপ মেয়ের খাবার আর পরনের পোশাকের দাম দিতে পারে না, সেই মেয়েকে কিভাবে রাখবেন? আপনি তো দাওয়াতখানা খুলে রাখেননি। আমার চেয়েও বেশ ভালো মেয়ে খুঁজে পাবেন, তাকে বিয়ে করে নিয়ে হাসি। সূর্য জোয়াল শক্ত করে বলল, সাবিতা, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথেই থাকবে। আমি এবার থেকে তোমার সব রকম খেয়াল রাখবো। সবিতা আচমকা মিটমিট করে হেসে উঠল। সূর্যের দিকে তাকিয়ে বলল, আমার বাবা কিন্তু ভিখারি, তারা তো যৌতুক দেওয়ার ক্ষমতা নাই, না আপনার মায়ের স্বাদ মেটানোর। তার থেকে ভালো বড়লোকের মেয়েকে বিয়ে করে আনুন। আপনার আর আপনার মায়ের জন্য সেটি অনেক মঙ্গল হবে। সবিতা আর দাঁড়ালো না। বাবা মায়ের হাত ধরে হনহন করে বেরিয়ে যায় দত্তবাড়ি ছেড়ে। পেছনে হতাশায় বিমূর্ত ঠায় দাঁড়িয়ে থাকে সূর্য। মালারানীর তেজ এখনো কমেনি। সে বজ্রকণ্ঠে বলল, এমন বেয়াদ্দব্যর দরকার নাই। গেছে তো গেছে, আরো দ্বিতীয়বার আমার দরজায় যেন না আসে। সুব্রতবাবু চুপচাপ বসে আছে। তিনি নিজের বইয়ের কিছু কাণ্ড সম্পর্কে অবগত আছেন, কিন্তু বইয়ের মান সম্মান রক্ষাতে বলতেও পারছে না। বিচার সভার মানুষ ধীরে ধীরে কমতে শুরু করলো। কেউ মালারানীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলেও সবিতাকে নিয়ে কিন্তু বাজে কটূক্তি করতে ভুলল না। ফারিস আর অনুরিমাও দত্তবাড়ি থেকে বের হয়ে গেলেন। বাইকের পেছনে বসতে বসতে অনুরিমা বলল, আচ্ছা, আজ যদি এমন পরিস্থিতি আমার সাথে হতো তখন আপনি কি করতেন? ফারিস আলগোজে হাসলো। বনিতা ছাড়াই বলল, এমন পরিবেশ আমি তৈরি হতেই দিব না। বউটা একান্তই আমার, তাই শাসনও আমি করব। বাইরের মানুষ দিয়ে কেন তাকে শাসন করতে যাব? সেজন্য তো তোমাকে স্বামী সংসার থেকে দূরে রাখছি অনুকণা। অনুরিমা বাইকের মধ্যেই ফারিসকে শক্ত করে জড়িয়ে ধরল। দু চোখের জল ছেড়ে দিয়ে বলল, আপনি তো ভালো কেন? ফারিস খিলখিল করে হেসে উঠল। আমি খারাপ হলে কি আরেকটা বিয়ে করবে? অনুরিমা কাঁধে আলতো করে কিল বসিয়ে দিল। রুষ্ট হয়ে বলল, যাব বেয়াদব। বিছানা ছেড়ে জানালার দ্বার ঘেঁষে দাঁড়িয়ে আছে অনুরিমা। তার তীক্ষ্ণ দৃষ্টি আকাশপানে থাকা উজ্জ্বল দীপ্তিময় চন্দ্রিমার দিকে। মধ্যরাতে ঘুম কেড়ে নিয়েছে তার উকিল সাহেব। আকাশপানে তাকিয়ে আনমনে মুচকি হাসে সে। শুভ্র চন্দ্রিমার উজ্জ্বল আলো তার জানালার মাঝে লুটোপুটি খাচ্ছে। চন্দ্রবিলাসের সাথে সাথে নিজের সুপ্ত ইচ্ছাগুলো খুব করে নাড়া দিচ্ছে। তার মাথায় আজকাল ফারিস নামক শব্দটাই ঘুরপাক খায়। সে আশেপাশে থাকলে তার আকাশে হাজারো রঙিন প্রজাপতি ঘুরে বেড়ায়। মন চায় তার উকিল সাহেবের সাথে সারাদিন কাটাতে। কী অদ্ভুত ইচ্ছা জাগে আজকাল তার মনে। মনটা তার দিন দিন বড্ড বেহায়া হয়ে যাচ্ছে। কিন্তু বদলোকটা তাকে রেখে রাতেই চলে গেছে। আর একটু থাকলে কি এমন হয়ে যেত? কিন্তু না, থাকবে না, উল্টো তাকে লজ্জায় ফেলে গেল। কি বলল শেষে সেটা ভাবতেও তার মুখশ্রী লজ্জায় নুয়ে পড়ছে। যেদিন জামাই সামলাতে পারবে সেদিন কিন্তু তোমাকে বাহু ডোর থেকে আর ছাড়ছি না। তুমি হাজার নিষেধ করলেও না। এখন উড়তে দিয়েছি, তাই যা পারো উড়ে নাও। পরে কিন্তু আর সময় পাবে না অনুকণা। বি প্রিপেয়ার্ড,
ইয়োর সেলফ। অনুরিমা সকালে ঘুম ভাঙলো মানুষের কোলাহলে। উঠানের মাঝে কাঠ, বাঁশ, টিন আর সিমেন্টের তৈরি খুঁটি বিছিয়ে রাখা। সে অদ্ভুতভাবে সবগুলো দেখছিল। এত সকাল সকাল এগুলো কে আনলো, আর কেনই বা আনলো? সে তার মাকে জিজ্ঞেস করলো, এসব কি মা? জায়দা ক্ষীণ স্বরে বলে উঠল, এগুলো জামাই পাঠাইছে। অনুরিমা বিস্মিত নয়নে তাকালো মায়ের দিকে। কেন মা, এগুলো দিয়ে কি হবে? বাড়ির কর্নারে মুরগির ফার্ম ঘর দিব, আর অন্য পাশে একটা হাঁসের দিব। কিছুক্ষণ পর মিস্ত্রি আইসা পড়ব। জলদি কলপার থেকে হাত মুখ ধুয়ে পড়তে বস, নয়তো জামাই দেখলে বকবো। অনুরিমা মায়ের কথা শুনে জড়পড়নায় অবাক। তার উকিল সাহেব এত কিছু ভেবে রাখছে, তারে তো কিছুই বলেনি। তার জামাই আসলে একটা বদ, তার একটুও পাত্তা দেয় না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে হাত মুখ ধুয়ে আসলো কলপার থেকে। ঘণ্টাখানেক পর ফারিজ উপস্থিত হলো তাদের বাড়িতে। আসতেই হাঁক ছাড়লো আপ্তির উদ্দেশ্যে। আপ্তি জানে ফারিজ কেন তাকে ডাকছে। জায়দার ট্রে ভর্তি নাস্তা সাজিয়ে আপ্তিকে বলল, যা দিয়ে আয়। আপ্তি নাস্তা আনতেই ফারিজ বলল, তুমিও আমাদের সাথে বসো। আপ্তি প্রথমে না করলেও পরে ফারিজের অনুরোধে বসে পড়ল। কিন্তু অনুরিমার বড্ড অভিমান হলো। তার মা তাকে আগে নাস্তা কেন দেয় না? তার মায়ের এক কড়া জবাব, জামাই আসলে একসাথে খাস। এটা কেমন অবিচার তার প্রতি? সে কি জামাইকে হাতে তুলে খাওয়াতে হবে নাকি তার জন্য বসে থাকতে হবে? সে মুখ ফুলিয়ে বসে আছে না খেয়ে। ফারিজ অনেকক্ষণ খেয়াল করলো অনুরিমা খাচ্ছে না, মুখটা কুমড়ো পটাশের মতো করে রেখেছে। সে বুঝলো না তার বাচ্চা বউয়ের হঠাৎ মতিভ্রম কেন হলো। তার এত বিরহ কিসের? জামাই তো তার সাথে আছে। সে আপ্তিকে বলল, তোমার খাওয়া শেষ হলে দাদুকে ডাকো তো। আপ্তি মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সে নিজেও একবার বোনের দিকে তাকালো। তার বোন গাল ফুলিয়ে বসে আছে। সে ফারিজের কানে কানে ফিসফিস করে আসলো, গাল ফোলানোর কারণ বলে গেল। ফারিজ এতক্ষণে বুঝলো তার বউয়ের গাল ফোলানোর আসল কারণ। সে মনে মনে হাসলো। এতটুকুর মেয়ে আবার অভিমানও করে। যাই হোক, বউয়ের অভিমান ভাঙাতেই হবে তাকে। আপ্তে যেতে সে অনুরিমাকে ডাকলো তার পাশে, কিন্তু অনুরিমা গেল না। উল্টো মুখ ভেঙচে দিয়ে বলল, আপনার শাশুড়ি অনেক যত্ন করে বানিয়েছে, আপনিই খান। অনুরিমা আরও কিছু বলতে উদ্যত হতেই তার মুখে পিঠা পুরে দেয় ফারিজ। অনুরিমা পিঠা মুখে রেখে গোল গোল অক্ষি জুগালে ফারিজের দিকে তাকালো। ফারিজ মিটমিট করে হেসে বলল, খেয়ে নাও, তোমার জামাইয়ের দুটি হাত আছে, নিজে খাওয়ার জন্য আবার বউকেও খাওয়ানোর জন্য। বউ অভিমান করবে, জামাই গিলবে, এটা হয় নাকি? অনুরিমা বিস্ফোরিত নয়নে তাকালো ফারিজের দিকে। এই লোকটা কি করে বুঝলো সে অভিমান করে আছে? ফারিজের কথা বুঝতে পেরে তার রক্তিম অক্ষি জোগাল মুহূর্তে লজ্জায় নত হয়ে গেল। সে আর চোখ তুলে চাইল না। ধীরে ধীরে মুখের খাবার গিলল সে। ফারিজ তাকে নিজ হাতে বাকি খাবারও খাইয়ে দিল। অনুরিমা খাবার চিবোতে চিবোতে আর চোখে ফারিজকে দেখতে গিয়ে আচমকা তার সাথে দৃষ্টি বিনিময় হয়ে যায়। ফারিজ তখন মিটমিট করে হাসছে। সে অনুরিমাকে টিপ্পনি মেরে বলল, এ আস্ত লোকটাই তোমার, চাইলে তুমি সরাসরি দেখতে পারো, লুকিয়ে অন্যভাবে দেখার কি দরকার অনুকণা? অনুরিমা এবার লজ্জায় কাচুমাচু করলো, ফারিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। কিরমিরিয়ে বলে উঠল, আমি কখন আপনাকে দেখলাম? ফারিজ মনে মনে কুটিল হাসলো। সে পুনশ্চ বলল, তাহলে কাকে দেখছিলে? অনুরিমা পড়ল এবার বিপাকে। এই লোক তাকে উকিলের মতো এত জেরা করতেছে কেন? হ্যাঁ, দেখলে দেখেছে, তাই বলে মুখ ফসকে আবার জিজ্ঞেস করতে হবে? পুরো বদ একটা জামাই তার। সে প্রত্যুত্তরে কিছুই বলল না। ফারিজ তাকে খোঁচা মেরে আবার জিজ্ঞেস করলো। অনুরিমা এবার কুটিল হাসলো। সেও মিটমিট করে হেসে বলল, আমার জামাই আরেকটা আছে না, তাকে দেখছি। হয়েছে এবার? সত্যি? তা আমাকে একটু দেখাও, আমিও দেখি তোমার জামাইকে। অনুরিমা আর কোনো জবাব দেয় না। এই লোকের সাথে কথা এসে পারবে না। উকিল সাহেব সবসময়ই কথার পৃষ্ঠে তার জবাব তৈরি রাখে। সব কথারই উত্তর চায় তার। ফারিজও আর কিছু বলল না। তখন জমিদার এসে হাজির হয়। মুখে প্রশস্ত হাসি তার। ফারিজের পাশে গিয়ে বসে কানে কানে ফিসফিস করে বলে, বউরে খাওয়াইয়ে দাও। ফারিজও ফিসফিস করে বলে, কি করব, আমার বাচ্চার মা তো, তাই একটু যত্ন আত্তি বেশি করতেছি। পরে না হয় সব শোধ আমার নিরপরাধ বাচ্চাদের উপর তুলবে, যে অভিমানী বউ আমার। ফারিজের এহেন কথায় জমিলা হো হো করে হেসে ওঠে। অনুরিমা পূর্ণ মনোযোগ দিয়ে তখন বই পড়ছিল, কিন্তু তার দাদুর উচ্চ হাসিতে সে সন্দিগ্ধ নজরে তাকায়। দুজনে তার দিকে না তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু কি নিয়ে হাসছে সে বুঝতে পারছে না। ফারিজ আর চোখে একবার অনুরিমাকে দেখলেও তারপর ইচ্ছাকৃত গলা খেকারি দিয়ে
জমিলাকে বলে উঠল, দাদু, আমি ভীষণ বিপদে আছি, কাউকে বলতেও পারছি না লজ্জায়। কি একটা অবস্থা আমার ভাবুন। কার সাথে শেয়ার করলে সে আমাকে একটা সঠিক বুদ্ধি দিবে, তাই অনেক ভেবে চিনতে আপনার নামই মাথায় আসলো। তারপর সে আরেকবার অনুরিমাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। পুনরায় বলা শুরু করলো,